ওকে, আজকের লাস্ট ক্লাস এটাই ইউনিট 13 এই টপিকটার সঙ্গেই শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে পপুলেশন গ্রোথ কার্ভ। তো আমরা আগে পপুলেশন গ্রোথ বা পপুলেশনের বৃদ্ধি কি এই ব্যাপারটা দেখেছিলাম, যে একটা নির্দিষ্ট সময় বা একক সময়ে যে পরিমাণ পপুলেশন বাড়ে সেটাকে আমরা অ্যাকচুয়ালি পপুলেশন গ্রোথ বা পপুলেশনের বৃদ্ধি বলি। আমরা আগেও দেখেছি যে পপুলেশনের বৃদ্ধিতে চারটে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বার্থ রেট এবং ডেথ রেট, দ্যাট ইজ বার্থ রেট মাইনাস ডেথ রেট, এবং আরেকটা ফ্যাক্টর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন। সো বার্থ রেট মাইনাস ডেথ রেট অ্যান্ড এমিগ্রেশন মাইনাস এমিগ্রেশন, এই দুটো মিলিয়ে অ্যাকচুয়ালি একটা পপুলেশনের বৃদ্ধি নিয়ন্ত্রিত হয় বেসিক্যালি। তো আমরা যদি এই পপুলেশনের বৃদ্ধিটাকে একটা গ্রাফিক্যালি মানে লেখচিত্রের সাহায্যে যদি আমরা রিপ্রেজেন্ট করি, যার এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর জনসংখ্যার বৃদ্ধি, এটা যদি প্লট করা হয়, তাহলে যে লেখচিত্রটা আমরা পাবো সেটাকে বলা হয়ে থাকে পপুলেশনের বৃদ্ধির লেখচিত্র। তো পপুলেশনের বৃদ্ধি কিভাবে হয় বা পপুলেশনের বৃদ্ধির লেখচিত্র, দু রকমের লেখচিত্র অ্যাকচুয়ালি আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে জিওমেট্রিক গ্রোথ বা এক্সপোনেনশিয়াল গ্রোথ, আর একটা হচ্ছে লজিস্টিক গ্রোথ কার্ভ, যেটা আবিষ্কার করেছিলেন সায়েন্টিস্ট ভার্লহাস্ট অ্যান্ড পার্ল। সো তাদের নাম অনুসারে এই লজিস্টিক গ্রোথ কার্ভটাকে বলা হয়ে থাকে ভার্লহাস্ট পার্ল লজিস্টিক গ্রোথ কার্ভ। এটাকে যেহেতু এই কার্ভটা এস সেপেড হয়, তাই এটাকে পপুলেশনের সিগময়েড কার্ভও বলা হয়ে থাকে। সো আমরা ওয়ান বাই ওয়ান এই দুটো গ্রোথ কার্ভকে নেব। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য জিওমেট্রিক গ্রোথ কার্ভ বা এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ। আবার বলছি যে পপুলেশনের যে কোনো পপুলেশনের বৃদ্ধির কার্ভ বা লেখচিত্র, সেখানে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর জনসংখ্যার বৃদ্ধি, এটাকে প্লট করা হয়, করে আমরা এই লেখচিত্রটা পেয়ে থাকি। এখন পপুলেশনের বৃদ্ধির এই যে জিওমেট্রিক গ্রোথ কার্ভ বা এক্সপোনেনশিয়াল গ্রোথ, এর একটা ফান্ডামেন্টাল আইডিয়া আছে, মানে এর একটা থিওরিটিক্যাল পার্ট আছে, যে থিওরিটিক্যাল পার্টটা অ্যাকচুয়ালি তোমাদের বইয়ে কিন্তু নেই। বেসিক্যালি দিস এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ একজন ভদ্রলোকের দেয়া থিওরির উপর বেস করে দাঁড়িয়ে আছে, সেই তার নাম হচ্ছে ম্যালথাস। সো টি.এম. মালথাস, তিনি একটা প্রথম পপুলেশনের ওপরে থিওরি দিয়েছিলেন। ম্যালথাস ওয়াজ দ্য ফার্স্ট পারসন যিনি লিমিটস অফ আর্থ অ্যান্ড ডেঞ্জার অফ পপুলেশন গ্রোথকে প্রেডিক্ট করেছিলেন। নাও লিমিটস অফ আর্থ এই কথাটার মানে কি? অর্থাৎ তার মতে পপুলেশন কখনো আনকন্ট্রোলড অবস্থায় বৃদ্ধি পেতে পারে না। পপুলেশন যদি আনকন্ট্রোলড অবস্থায় বৃদ্ধি পায়, দ্যাট ইজ এ ডেঞ্জারাস ট্রেন্ড, এটা খুব ক্ষতিকারক। এবং একটা সময়ের পরে গিয়ে আনকন্ট্রোলড পপুলেশন গ্রোথ বা অনিয়ন্ত্রিত পপুলেশনের বৃদ্ধির ফলে পৃথিবীর ওপর, পরিবেশের ওপর চাপ সৃষ্টি হয়, এবং পৃথিবী বা আর্থ বা নেচার বা এনভায়রনমেন্ট তখন চেষ্টা করে পপুলেশনের গ্রোথটাকে কমিয়ে আনবার। হি টার্ম ইট লিমিট অফ আর্থ। তো ম্যালথাসের থিওরির অ্যাকচুয়ালি দুটো স্বতঃসিদ্ধ আছে। সেই স্বতঃসিদ্ধটা কি না, উনি বললেন পপুলেশন জিপি সিরিজে ইনক্রিজ করে, দ্যাট ইজ জিওমেট্রিক প্রোগ্রেস হয়। এই জিওমেট্রিক প্রোগ্রেসটা তোমরা নিশ্চয়ই জানো। একটা যদি 2 থাকে, তারপরে 4, তারপরে 6, সরি 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 অ্যান্ড সো অন। দেখো এখানে পপুলেশনের বৃদ্ধিটা কেমন হচ্ছে, 2 থেকে 4, 4-এর ডবল 8, অর্থাৎ প্রত্যেকে দেখো 2-এর গুণিতকে বৃদ্ধি পাচ্ছে। সো প্রত্যেকের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে বাই এ কমন ফ্যাক্টর, সেটা কি 2। এটা 3-এর গুণিতকও হতে পারে, 2, 3 দুগুণে 6, 3, 6, 18। সো যেটাই হবে সেটা মাল্টিপ্লাইড বাই দ্য কমন ফ্যাক্টর, এই হিসেবে বৃদ্ধিটাকে আমরা বলে থাকি জিপি সিরিজ। কিন্তু ম্যালথাসের মতে রিসোর্স, দ্যাট ইজ খাদ্য, বাসস্থান, আশ্রয়, এগুলোর বৃদ্ধি কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেসে হয়। সেটা কীরকম? 2, 4, 6, 8, 10, সো। তাহলে এখানে দেখো 2 আর 2 4, 4 আর 2 6, মানে 2 মাল্টিপলে হচ্ছে না, 2 আর 4-এর অন্তরফল বা বিয়োগফলটা হচ্ছে 2, 4 আর 6-এর মাঝের বিয়োগফলটা হচ্ছে 2, 6 আর 8-এর মাঝের বিয়োগফলটা হচ্ছে 2। সো বেসিক্যালি এটা কিন্তু এদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেস। তো পপুলেশনের ইনক্রিমেন্ট যদি জিপি সিরিজে হয় বা জিওমেট্রিক প্রোগ্রেস হয়, রিসোর্সের বৃদ্ধিটা কিন্তু অ্যারিথমেটিক প্রোগ্রেসে হচ্ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে হচ্ছে পপুলেশন যে অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, রিসোর্স কিন্তু সেই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে না। এটা ক্লাস 10-এ তোমাদের যে ডারউইনিয়ান থিওরি ছিল, দেখো অনেকটা তার মতোই। সুতরাং পপুলেশনের এই বৃদ্ধিটা যদি আনচেকড থাকে, মানে কোনোভাবে যদি একে নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে ভেরি সুন এ টাইম উইল কাম
যখন পপুলেশন উইল আউটগ্রোথ রিসোর্সেস, আউটগ্রোথ রিসোর্স মানে রিসোর্সকে ছাপিয়ে যাবে হচ্ছে পপুলেশন। অ্যান্ড দেন হোয়াট, যদি রিসোর্সের থেকে পপুলেশন অনেক বেশি মাত্রায় পৌঁছে যায় তখন কি হবে? অফকোর্স রিসোর্স কম, পপুলেশন সংখ্যা অনেক বেশি, তো দেয়ার উইল বি স্ক্রাইসিটি, অভাব দেখা দেবে। কিসের? শেল্টার, বাসস্থান, পানীয়, ড্রিঙ্কিং ওয়াটার, ফুড, এভরিথিং। সো ইমিডিয়েটলি যখন এই ধরনের জিনিসের অভাব দেখা দেবে তখন পপুলেশন আস্তে আস্তে বিধ্বস্ত হতে শুরু করবে বা পপুলেশনের সংখ্যাটা ড্রাস্টিক্যালি কমতে শুরু করবে। দ্যাট ইজ বিকজ পপুলেশনের মেম্বাররা তখন মারা যাবে। তো এটাকে বলা হয়ে থাকে ম্যালথাস ক্যাটাস্ট্রফ। ক্যাটাস্ট্রফ মানে হচ্ছে একটা ভয়ঙ্কর বড় প্রাকৃতিক বিপর্যয়, যার ফলে পপুলেশন তখন আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা কিন্তু প্রাকৃতিক বিপর্যয় না, এটা বেসিক্যালি রিসোর্স যেহেতু কমে যাচ্ছে সেহেতু পপুলেশনের সংখ্যাটা তখন ড্রাস্টিক্যালি কমে যাবে। সো উই কল্ড ইট ম্যালথাস ক্যাটাস্ট্রফ। এখন ঠিক এই কনসেপ্টটাই এখানে কাজে লাগিয়ে এই এক্সপোনেনশিয়াল বা জিওমেট্রিক গ্রোথ কার্ভটাকে তৈরি করা হয়েছে। দেখো এখানে যদি আমরা কার্ভটাকে দেখি তাহলে কার্ভটাই ইনিশিয়ালি একটা খুব অল্প পরিমাণে পপুলেশন বাড়ছিল, তারপরে একদম স্টিফ রাইজ হয়েছে, পপুলেশন দ্রুত বৃদ্ধি পেয়ে গেছে এবং বৃদ্ধি পেয়ে কি হয়েছে, এই যে দিস ডটেড লাইন এটা হচ্ছে কে অর ক্যারিং ক্যাপাসিটি লেভেল। তো ক্যারিং ক্যাপাসিটি লেভেলের ওপরে চলে গেছে। তো ফার্স্ট ফেজটা যখন পপুলেশন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল এটাকে বলে ল্যাগ ফেজ। কেন না, এই সময় পপুলেশনের মেম্বাররা ওই স্থানের পরিবেশের সঙ্গে নিজেকে অভিযোজিত করছিল, ফলে কি হচ্ছিল না তাদের বৃদ্ধির হার অনেক কম ছিল। তারপরে এই পয়েন্টে আসার পর তাদের অভিযোজন কমপ্লিট হয়ে গেল, সো নাও দে আর এক্সপোনেনশিয়ালি বৃদ্ধি পাচ্ছে। সো ইট ইজ কল্ড লগ ফেজ অর এক্সপোনেনশিয়াল ফেজ। এবং এক্সপোনেনশিয়াল ফেজের পরে এদের সংখ্যাটা দ্রুত ক্যারিং ক্যাপাসিটি লেভেল পর্যন্ত পৌঁছালো এবং তারপরে ক্যারিং ক্যাপাসিটি লেভেলের ওপরে চলে গেল। না, দিস ইজ দ্য টাইম যখন পপুলেশন আউটগ্রোথ ইটস রিসোর্স, রিসোর্সের অনেক ওপরে পপুলেশন চলে গেছে। কেন না, ক্যারিং ক্যাপাসিটি লেভেলের ডেফিনেশনই হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পরিবেশে ওই অঞ্চলে উপস্থিত রিসোর্স বা সম্পদ যে পরিমাণ পপুলেশনকে ধরে রাখতে পারে তাকে বলে ক্যারিং ক্যাপাসিটি। এখন ক্যারিং ক্যাপাসিটির ওপরে পপুলেশন গ্রোথ উঠে গেছে, সো দেন পপুলেশন সাডেনলি ডিক্রিজ করে যাবে। দিস ইজ কল্ড পপুলেশন ক্রাশ। ক্রাশ মানে আচমকা পপুলেশন একসঙ্গে টোটাল নাম্বার অফ পপুলেশনটা কমে গেছে। অ্যাকচুয়ালি এক লার্জ পার্সেন্টেজ অফ পপুলেশন তারা কিন্তু এই সময় মারা যাবে। এটাকেই আমি একটু আগেই বলছিলাম ম্যালথেসিয়ান ক্যাটাস্ট্রফ, অর্থাৎ যার ফলে টোটাল নাম্বার অফ পপুলেশন সাডেনলি ড্রপ করে গেল, এটাকে বলা হয়ে থাকে পপুলেশন ক্রাশ। নাও এই ধরনের গ্রোথ কার্ভ আমরা খুব কমন দেখতে পাই না। যেমন শিকারী প্রাণীবিহীন পরিবেশে হরিণের গ্রোথ কার্ভ এরকম হতে পারে। নাও শিকারী প্রাণীবিহীন পরিবেশ, এই কথাটা তোমরা বুঝতেই পারছো, দিস ইজ নট এ ভেরি আইডিয়ালিস্টিক ফেনোমেনন। কেননা এমন কোনো ন্যাচারাল এনভায়রনমেন্ট থাকতেই পারে না যেখানে হরিণের কোনো ন্যাচারাল প্রিডেটর নেই বা প্রাকৃতিক শত্রু নেই। কাজে শিকারী প্রাণীবিহীন পরিবেশে হরিণের গ্রোথ এরকম হতো, এগুলো আইডিয়ালি ভেবে নেওয়া হয়। তবে কিছু এককোষী প্রাণী যেমন ইস্টের গ্রোথ কার্ভ যদি আমরা দেখি তখন তাদের মধ্যে কালচার মিডিয়ামে যদি আমরা ইস্টকে তৈরি করি, ইস্টকে বৃদ্ধি করি, তখন তাদের এরকম একটা গ্রোথ কার্ভ হবে, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফেজ। অ্যান্ড দেন এক্সপোনেনশিয়াল ফেজের পরে সাডেনলি তাদের নাম্বারটা অনেক বেড়ে যাবে অ্যান্ড দেন দেয়ার উইল বি পপুলেশন ক্রাশ। কেন না, যখন কালচার মিডিয়ামে যাবতীয় ফুড তারা এক্সপ্লয়েটেড করে গেছে, নো মোর ফুড ইজ লেফট ইন দ্য কালচার মিডিয়াম, তখন তাদের খাবার জন্য আর কিছু নেই, সুতরাং তখন সেই মুহূর্তে তাদের পপুলেশন ক্র্যাশ করবে। তো দিস ইজ জিওমেট্রিক গ্রোথ অ্যান্ড এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ। যদি এটাকে আমি ম্যাথামেটিক্যাল ফর্মুলাতে প্রকাশ করি তাহলে এটাকে dn/dt ইজ ইকুয়াল টু rn। dn/dt এটা জানো নিশ্চয়ই, খুব খণ্ড মুহূর্তের অর্থাৎ ডেল্টা টি সময়ের মধ্যে যে স্লাইড বৃদ্ধি হয়, দ্যাট ইজ dn ইজ ইকুয়াল টু rn, যেখানে r ইজ ইকুয়াল টু b মাইনাস d, দ্যাট ইজ b মাইনাস d, দ্যাট ইজ বার্থ রেট মাইনাস ডেথ রেট। এটাকে বলে ইন্ট্রিনজিক রেট অফ ইনক্রিজ, আর এরই অপর নাম হচ্ছে বায়োটিক পোটেনশিয়াল। এটাও আমরা করেছিলাম আগে, এর আগের ভিডিওটাই আমার ক্যারিং ক্যাপাসিটি অ্যান্ড বায়োটিক পোটেনশিয়ালের উপর ছিল। ইন্টু এন হচ্ছে টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ইন এ পপুলেশন, ওই পপুলেশনে কত সংখ্যক ইন্ডিভিজুয়াল রয়েছে তার সংখ্যা, এটা হচ্ছে এন। সো dn/dt ইজ ইকুয়াল টু rn, এইটা হচ্ছে একটা গাণিতিক ফর্মুলা যার সাহায্যে আমরা এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভটাকে মেজার করে থাকি। নেক্সট, এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভের পরে যেটা আছে সেটা হচ্ছে ভার্লাস পার লজিস্টিক গ্রোথ কার্ভ।
আমি আগেই বললাম যে এই গ্রোথ কার্ভটা দেখো আগেরটা পুরোপুরি, হ্যাঁ এই জিওমেট্রিক গ্রোথ ফেজ এটা অনেকটা দেখো জে, ইংলিশ জে অক্ষরের মতো লাগছে, সুতরাং এই কারণে এটাকে বলে জে শেপেড গ্রোথ কার্ভ, এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ। অ্যান্ড এখানে যেহেতু এটা এস অক্ষরের মতো লাগছে তাই এটাকে বলে এস শেপেড গ্রোথ কার্ভ। সো লজিস্টিক গ্রোথ কার্ভ ইজ এস শেপেড আর এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ ইজ জে শেপেড। তো এস শেপেড যে গ্রোথ কার্ভ, সেই এস শেপেড গ্রোথ কার্ভটা কীরকম, আমরা যদি গ্রোথ কার্ভের প্রথম ফেজটা দেখি, এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফেজ আছে টোটাল। এখানেও তাই ওই এক্স অক্ষ বরাবর টি এবং ডিএন বাই ডিটি দ্যাট ইজ বৃদ্ধির হারটা ওয়াই অক্ষ বরাবর প্লট করা হয়েছে। সো দ্য ফার্স্ট ফেজ ইজ ল্যাগ ফেজ, যখন পপুলেশনের বৃদ্ধি সামান্য পরিমাণে হচ্ছে, তার কারণ একই কারণ যে পপুলেশন তখনও ওই পরিবেশের সঙ্গে পুরোপুরিভাবে অভিযোজন করে উঠতে পারেনি। তারপরে যখন পপুলেশন নিজেকে ওই পরিবেশের সঙ্গে অভিযোজিত করে নিয়েছে তখন পজিটিভ অ্যাসিলারেশন ফেজ শুরু হয়, অর্থাৎ পপুলেশনের বৃদ্ধি আগের থেকে বেশি হয়। দেন পপুলেশনের বৃদ্ধি শুরু হওয়ার পর ওই যে নতুন অপত্যরা জন্মালো তারাও যখন আবার রিপ্রোডিউস করতে শুরু করে তখন পপুলেশনের অত্যন্ত দ্রুত বৃদ্ধি হয়, এটাকে বলে এক্সপোনেনশিয়াল ফেজ বা লগ ফেজ। নেক্সট এক্সপোনেনশিয়াল ফেজের পরে এইবার নেগেটিভ অ্যাসিলারেশন ফেজ, এইটা একটু খুব ভালো করে বুঝতে হবে। আগে এটা ছিল পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ অ্যাসিলারেশন ফেজ মানে এমন নয় যে পপুলেশন হ্রাস পাচ্ছে, পপুলেশন কিন্তু এখানেও বৃদ্ধি পাচ্ছে কিন্তু বৃদ্ধির হারটা কমে গেছে। এই এক্সপোনেনশিয়াল ফেজে যে হারে পপুলেশনের বৃদ্ধি হচ্ছিল এখানে কিন্তু বৃদ্ধির হারটা তার থেকে কম। কেন না, এখানে যেহেতু এক্সপোনেনশিয়াল বৃদ্ধি হয়েছে, পপুলেশনের সংখ্যা অনেকটা বেড়ে গেছে, নাও ওই অঞ্চলের রিসোর্সের ওপরে একটা চাপ পড়তে শুরু করেছে, সুতরাং পপুলেশনের বৃদ্ধির হার এবার আগের থেকে কমে আসবে। সো দিস ইজ কল্ড নেগেটিভ অ্যাসিলারেশন ফেজ। আমি আবার বলছি, নেগেটিভ অ্যাসিলারেশন ফেজ মানে কিন্তু পপুলেশন হ্রাস পাচ্ছে না, পপুলেশনের দেখো এখানেও বৃদ্ধি হচ্ছে, তাই কার্ভটা ওপর দিকেই উঠছে, কিন্তু বৃদ্ধির হার এখানে যে হারে বৃদ্ধি পাচ্ছিল তার থেকে কমেছে, দ্যাটস ওয়াই নেগেটিভ। আর এটা ছিল পজিটিভ, সো নেগেটিভ অ্যাসিলারেশন ফেজ। দেন পপুলেশন কার্ভ দেখো একটা স্ট্রেট লাইন চলে গেছে, স্ট্রেট লাইন যেটা গেছে এটাকে বলে স্টেশনারি ফেজ, এবং এই যে স্ট্রেট লাইন যেটা রেড কালার দিয়ে আছে এটাকেও আমরা কে বা ক্যারিং ক্যাপাসিটি বলতে পারি। দ্যাট মিনস গ্রোথ কার্ভ এখানে ক্যারিং ক্যাপাসিটি লেভেল অ্যাচিভ করেছে। এইখানে যেটা সব থেকে বড় কথা দেখো, কার্ভ কিন্তু আর ক্যারিং ক্যাপাসিটি লেভেলের ওপরে ওঠেনি, তার মানে গ্রোথ কার্ভ এস শেপেড কার্ভ ওই ক্যারিং ক্যাপাসিটি লেভেল পৌঁছে যাওয়ার পর স্টেডিলি ওই নিজেকে ওই ক্যারিং ক্যাপাসিটি লেভেলে মেনটেন করেছে। আমি আগেই বলেছিলাম ক্যারিং ক্যাপাসিটি লেভেল ইজ দ্যাট লেভেল যেখানে বৃদ্ধি জিরো হয়ে যায়, অর্থাৎ নো মোর কনসিডারেবল গ্রোথ অকার্স, কারণ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম বার্থ রেট ইজ ইকুয়াল টু ডেথ রেট হয়ে যায়। সো নো মোর বৃদ্ধি, ওখানে পপুলেশন নিজেকে ওই লেভেলে মেনটেইন করে, সুতরাং এইখানে এসে পপুলেশন ফিক্সড হয়ে গেছে। সো দিস ইজ এন স্টেশনারি ফেজ যেখানে ক্যারিং ক্যাপাসিটি লেভেলে ও পপুলেশনকে ধরে রেখেছে। আমরা যদি এটাকেও ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করি, দ্য ফর্মুলা ইজ ডিএন বাই ডিটি ইজ ইকুয়াল টু আর এন ইন্টু কে মাইনাস এন বাই কে, যেখানে কে মাইনাস এন কে এটাকে বলা হয়ে থাকে এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্ট। এটাও আমি আগের দিনকে করিয়েছিলাম যে বায়োটিক পোটেনশিয়াল, তারপরে করিয়েছিলাম এনভায়রনমেন্ট রেজিস্ট্যান্স, এবং এনভায়রনমেন্ট রেজিস্ট্যান্স থাকে বলেই বায়োটিক পোটেনশিয়াল কখনো কোনো পপুলেশন অ্যাচিভ করতে পারে না, পপুলেশন সবসময় ক্যারিং ক্যাপাসিটি লেভেল পর্যন্তই পৌঁছায় যেমন এখানে হয়েছে। আর স্মল আর ইজ ইকুয়াল টু আবার ওই বি মাইনাস ডি, দ্যাট ইজ বার্থ রেট মাইনাস ডেথ রেট, ইট ইজ কল্ড বায়োটিক পোটেনশিয়াল, বা এটাকে আমরা বলতে পারি ইন্ট্রিনজিক রেট অফ ইনক্রিজ। এটা আগেও ছিল যা সেটাও তাই। তাহলে দেখো দুটো ফর্মুলা, দ্যাট ইজ এই আগের এক্সপোনেনশিয়াল বা জে শেপেড ফর্মুলা এর সঙ্গে এস শেপেড ফর্মুলার মধ্যে তফাৎ কোথায় না, এখানে এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্সটাকে কনসিডার করা হয়েছে। তোমাদের একটা প্রশ্ন খুব মাঝে মধ্যে এসেছে, সেটা হচ্ছে এই যে জে শেপেড অ্যান্ড এস শেপেড, হুইচ ওয়ান ইজ মাচ মোর লজিক্যাল, কোনটা বেশি অ্যাকসেপ্টেবল, কোনটা বেশি গ্রহণযোগ্য। তা এর আনসারটা দুটো ফ্রন্টে দেয়া যায়। এক নম্বর হচ্ছে দ্য ম্যাথামেটিক্যাল ফর্মুলা, যেখানে শুধু এখানে ক্যাপিটাল এন, এখানে কে মাইনাস এন বাই কে, দেয়ারফর এখানে একটা এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স এসছে, সো এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্সটাকে এখানে কনসিডার করা হয়েছে, এটা এখানে কনসিডার করা হয়নি, এবং এর ফলে এই এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স কনসিডার করার কারণে এস শেপেড গ্রোথ কার্ভ অনেক বেশি লজিক্যাল, অনেক বেশি প্র্যাকটিক্যাল। দের ইজ অ্যানাদার থিং, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স কনসিডার করা এখানে কি হয়েছে আর এখানে কি হয়নি। এখানে দেখো পপুলেশনের যখন বৃদ্ধি হচ্ছে তো বৃদ্ধি হয়েই চলেছে, আনলেস অ্যান্ড আনটিল পপুলেশন
ক্যারিং ক্যাপাসিটি লেভেলকে ওভারশুট করে ওপরে চলে গেছে, তার আগে পর্যন্ত কিন্তু এনভায়রনমেন্ট রেজিস্ট্যান্ট এখানে কোথাও কোনো প্রভাব বিস্তার করেনি। অর্থাৎ অ্যাজ ইফ যেন কেউ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলোকে বলছে যে তুই এখন আমার উপর কোনো প্রভাব বিস্তার করিস না, আমি আমার সংখ্যাটাকে যতটা পারছি বাড়িয়ে নিই, একবারে যখন আমি ক্যারিং ক্যাপাসিটি লেভেলের ওপরে চলে যাব তখন তুই তোর প্রভাব বিস্তার করবি, তখন আমার পপুলেশনটা কমবে না। এইটা কিন্তু বাস্তবে হয় না। কেন না, বাস্তবে যখন পপুলেশন বাড়ে তখন কিন্তু রিসোর্স ডিপ্লিটেড হতে শুরু করে, মানে রিসোর্স কমতে শুরু করে। দেয়ারফর এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা কিন্তু অল অ্যালং দ্য কার্ভের একদম প্রথম থেকেই বা পপুলেশনের একটা নির্দিষ্ট মাত্রার বৃদ্ধির পরেই কিন্তু তার নেগেটিভ এফেক্ট বা এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্সটা শো হওয়া উচিত, তার প্রভাবটা সেখানে আসা উচিত। এবং এটা কিন্তু এই কার্ভে দেখো এসছে, ইনিশিয়ালি কম ছিল, তারপরে বেড়েছে, তারপরে এক্সপোনেনশিয়াল ফেজ, তারপরেই দেখো নেগেটিভ অ্যাসিলারেশন ফেজ চলে এসেছে। আমি এখানে ওই জন্য বলছিলাম যে নেগেটিভ অ্যাসিলারেশন ফেজ মানে পপুলেশনের বৃদ্ধি তো তখনও হচ্ছে, কিন্তু বৃদ্ধির হার তখন কমে আসছে। তো হারটা কেন কমছে? বিকজ দিস ইজ এ টাইম যখন এইখান থেকে, এই পয়েন্ট থেকেই কিন্তু এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে। কাজেই যে শেপেড গ্রোথ কার্ভে এই যে যতক্ষণ পর্যন্ত ক্যারিং ক্যাপাসিটি লেভেলকে ওভারশুট না করে যাবে ততক্ষণ পর্যন্ত এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স কোনো প্রভাব বিস্তার করবে না, এটা হাইলি ইমপ্র্যাকটিক্যাল, এটা একটা অলিক কল্পনা, এটা বাস্তবে কিন্তু হয় না। কেননা বাস্তবে অল অ্যালং দ্য পপুলেশন গ্রোথ এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স তার প্রভাব বিস্তার করবেই করবে। কেন না, পপুলেশন সংখ্যা বাড়ছে, মোর অ্যান্ড মোর রিসোর্স কমে আসছে, সুতরাং তার একটা প্রভাব পপুলেশন গ্রোথ কার্ভের ওপর অবশ্যই পড়া উচিত। কাজেই এস-শেপেড গ্রোথ কার্ভে যেহেতু পপুলেশন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্টটা গ্রাফের প্রথম থেকেই তার প্রভাব বিস্তার করছে, সুতরাং এস-শেপেড গ্রোথ কার্ভ হচ্ছে অনেক বেশি লজিক্যাল, অনেক বেশি অ্যাকসেপ্টেবল। এবং যেমন আমরা বলতে পারি হিউম্যান পপুলেশনের গ্রোথ, দিস ইজ অ্যান এস-শেপেড গ্রোথ কার্ভের এক্সাম্পল। বাস্তবে আমরা যে সমস্ত উচ্চতর প্রাণীদের যত গ্রোথ কার্ভ আমরা দেখি সেটা সবই পাই আমরা অ্যাকচুয়ালি ভার্নহাস-পার লজিস্টিক গ্রোথ কার্ভ বা এস-শেপেড গ্রোথ কার্ভ। সো দ্যাটস অল অফ ইউনিট 13। তোমরা এরপরে যেটা করবে সেটা হচ্ছে ইউনিট 13-এর যে অবজেক্টিভ সেগুলো সলভ করবে। যার যে অবজেক্টিভটা আটকাবে আমাকে সেটা জিজ্ঞেস করে নেবে, আমি যখন অনলাইন থাকবো হোয়াটসঅ্যাপে বা ফোন করে। অবজেক্টিভ ম্যাটেরিয়াল অলরেডি জেরক্সে তোমাদের কাছে পৌঁছে গেছে, ওখানে দেখবে ইউনিট 13 বলে আলাদা করে লেখাই আছে, কাজেই শুধু সেই অবজেক্টিভগুলোই এখন তোমরা সলভ করবে।